ওকে, এখন কে কে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে নন মেজর ফিজিক্স 3 অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছেন ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, আপনাদের যে কোর্স নন মেজর ফিজিক্স 3 সেই কোর্সটার উপরে হচ্ছে আমরা আজকের ক্লাসটা করব। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্লাস। শুরু থেকে আপনারা যারা আছেন আপনারা একটু কষ্ট করে খাতা কলম এবং হচ্ছে ক্যালকুলেটর সাথে নিয়ে বসবেন, হ্যাঁ, এবং শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে হচ্ছে নোট করে রাখবেন, তাহলে এগুলো আপনার পরীক্ষার সময় কাজে লাগবে। এবং আপনারা চাইলে হচ্ছে আপনাদের তৈরি করার নোটটা আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে ইনবক্সে দিতে পারেন। আমার পেজের নামে যে লেখা আছে এখানে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, এখানে সার্চ করলেই ফেসবুক পেজ পেয়ে যাবেন, সেখানে ইনবক্সে দিয়ে দিন, তাইলে আমি সেটা পোস্ট করে দিব, বাকিরাও পরে আপনার এই নোটটা দেখতে পারবে। ওকে, তাহলে আমরা কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা এটা আমাকে একটু জানান, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস সময় নষ্ট না করে শুরু করে দিব। ওকে, দুঃখিত, আমি আসলে মাইক্রোফোনটা ঠিক করতেছিলাম। ওকে, তো আপনারা অনেকেই হচ্ছে কি কমেন্ট করছেন, আমার কথা আবার শোনা যাচ্ছে কেন? ওকে, এমডি রাফিউজ্জামান, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। রোটেটটা ঠিক করে নিলে ভালো হইতো। এটা তো হচ্ছে ফোন দিয়ে রেকর্ড করতেছি না, এই জন্য হচ্ছে এই ফোনের কারণে রোটেটটা হচ্ছে না ভাইয়া। কথা শোনা যাচ্ছে, তবে একটু নয়েজ আসছে। এখন আশা করি নয়েজ আসবে না, এখন আশা করি নয়েজ আসবে না, ঠিক হয়ে যাওয়ার কথা। আর হাসিবুল ইসলাম অয়ন, কোন ইয়ারের ক্লাস? এটা হচ্ছে ওনার সেকেন্ড ইয়ারের ক্লাস, সেকেন্ড ইয়ারের। অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস। চন্দ্রাবতী বলছে আসসালামু আলাইকুম। আসসালাম। তারপরে ওমর ফারুক দিন, ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে কি? ক্লাস, হ্যাঁ রেকর্ড থাকে মনে হয়, এক সপ্তাহের মতো রেকর্ড থাকে, পরে খুঁজে পাওয়া যায় না, এই জন্য বেটার হচ্ছে একসাথে করে ফেলা আর কি। পরে কখন আবার পেজ থেকে ডিলিট হয়ে যায়, এটা হচ্ছে একটা সমস্যা। তাছাড়া এই পেজে অনেক পোস্ট হয় ডেইলি, বুঝতে পারছেন? তো পরে হচ্ছে আপনি খুঁজে পাবেন না এই লাইভ ক্লাসটা। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথমেই যে জিনিসটা আছে চ্যাপ্টার 1 থেকেই যেটা আছে সেটা হচ্ছে কুলম্বের বল। হ্যাঁ,
কুলম্বের বল যে টপিকটা সেটা আছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 1-2 এইদিকে। চ্যাপ্টার 1-2 থেকে সিমিলার টাইপের এই কোয়েশ্চেনগুলো আসে। এখন খেয়াল করবেন, আমরা হচ্ছে আজকের ক্লাসে শুধু গাণিতিক অংশগুলো সলভ করব, যেসব ম্যাথ আছে চ্যাপ্টারের পরে, ঠিক আছে? ম্যাথ যেগুলো আছে সেগুলো শুধু সলভ করার চেষ্টা করব। আর হচ্ছে পরবর্তীতে কোনো লাইভে হয়তো কোনো থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি। আজকের ক্লাসে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা হবে। আর আপনারা হচ্ছে যদি থিওরি রিলেটেড অনেকগুলো থিওরি হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ফেসবুক ইউটিউব সার্চ করবেন ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে, হ্যাঁ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনারা অনেকগুলো থিওরির ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন চাইলে। ওকে, তো কুলম্বের বল কাকে বলে খেয়াল করেন। একটা চার্জ যদি হয় Q1, এইখানে আছে আরেকটা চার্জ যেটার মান হচ্ছে Q2, ধরে নিচ্ছি আমরা এটা প্লাস, এটাও প্লাস, প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব R অথবা D, আপনার ইচ্ছা আপনি কোনটা ধরবেন। হ্যাঁ, যদি হয় তাহলে এই চার্জগুলা একটা আরেকটাকে ধাক্কা দিতে পারে অথবা টান দিতে পারে, ধাক্কা দিতে পারে অথবা টান দিতে পারে। কখন ধাক্কা দিবে আর কখন টান দিবে, অর্থাৎ ধাক্কা মানে হচ্ছে বিকর্ষণ আর টান দেওয়া মানে হচ্ছে আকর্ষণ, ঠিক আছে? সো কখন ধাক্কা দিবে, যখন দুইটা চার্জ সমধর্মী হবে, একই জাতের একই টাইপের, একজন আরেকজনকে ধাক্কা দিবে। আর বিপরীতধর্মী যদি হয় তাহলে একজন আরেকজনকে টান দিয়ে কাছে নিয়ে আসবে। বোঝা গেল? তাহলে যদি আমি বলি এখানে প্লাস চার্জ আছে, এখানে আবার প্লাস চার্জ আছে, তাহলে এই প্লাসকে ধাক্কা দিবে এবং এই প্লাসও এই প্লাসকে কি করবে, ধাক্কা দিবে। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দূরে সরায় দেওয়ার চেষ্টা করবে। যদি আমি এখানে মাইনাস চার্জ নেই, এখানে যদি মাইনাস চার্জ নেই, তাহলে কি হবে, সমধর্মী চার্জ সে এটাকে ধাক্কা দিবে, এটা আবার এটাকে ধাক্কা দিবে। বোঝা গেল? কিন্তু যদি একটা প্লাস নেই আর আরেকটা মাইনাস নেই, তাহলে কি হচ্ছে, এরা কি বিপরীতধর্মী না, একটা প্লাস একটা মাইনাস, ফলে এরা এখন একজন আরেকজনকে টান দিবে। বোঝা গেল কিনা? তাহলে সমধর্মী চার্জগুলো একটা আরেকটাকে বিকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ একজন আরেকজনকে কি করবে, আকর্ষণ করবে। এখন কত মানের আকর্ষণ করা বা হচ্ছে ধাক্কা দেওয়া, ধাক্কা তো একটা ফোর্স, তাই না? টান দেওয়া একটা ফোর্স। তো এই বলটার মান কত হবে, কত বলে সে টান দিবে বা কত বলে সে ধাক্কা দিবে সেটা আমরা জানি না। ধাক্কা দিবে বা টান দিবে এটা জানি, কিন্তু কত মানের বল দিয়ে সে ধাক্কা বা টান দিবে সেটা আমরা জানি না। সেটা জানার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র ইকুয়াল টু কী হয়, Fc ইকুয়াল টু, আমরা ডিটেলস বলতেছি না, আমরা ধরে নিচ্ছি যেগুলো আপনারা জানেন। এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক c, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্ব r এর বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক এই কারণে নিচে লিখছি, বর্গ আছে এই কারণে স্কোয়ার। সিটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক, ঠিক আছে? সিটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক। শূন্যস্থানের জন্য এই সি এর মান বা কুলম্বের ধ্রুবকের মান কত হয়, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, আর স্ট্যান্ডার্ড ফরম্যাট হইল, পরীক্ষায় যদি আপনাকে কুলম্বের সূত্র লিখতে বলে তাহলে আমরা এটা ইউজ করব না। আমরা এই সি এর জায়গায় সিকে লিখব 1/4πε0k। সি এর জায়গায় 1/4πε0k, সাথে থাকে Q1 Q2 / r²। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এটা অবশ্যই শুধু মানটা লিখছি, কুলম্বের সূত্রের বা বলের মান। যদি ভেক্টর রূপে লিখি তাহলে এক্সপ্রেশনটা অন্যরকম আসবে। ইনফ্যাক্ট এটা আপনাদের প্রশ্নও আছে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি লিখো। যাই হোক, মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে? এতটুকু হচ্ছে মান। এখানে পরিচয়গুলো ইম্পর্টেন্ট। এপসাইলন নটকে বলা হয় শূন্যস্থানের ভেদনযোগ্যতা, শূন্যস্থানের ভেদনযোগ্যতা। এগুলো আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, তাই না? এগুলো ইজি জিনিস আপনাদের জন্য। এপসাইলন নটের মান কি হবে, এপসাইলন নট ইকুয়াল টু 8.854 × 10⁻12। কুলম্বের ধ্রুবকের একক যা হইতো, এপসাইলন নটের একক হবে তার উল্টা। তাহলে এইখানে খেয়াল করেন, উল্টা দিক থেকে আসি। কুলম্ব ইনভার্স 2 ছিল, এখন হয়ে যাবে জাস্ট কুলম্ব স্কোয়ার। আগে মিটার স্কোয়ার ছিল, এখন হয়ে যাবে মিটার ইনভার্স 2। আগে শুধু নিউটন ছিল, এখন হয়ে যাবে নিউটন ইনভার্স 1। বোঝা গেল? এককগুলা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে কে আছে, কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে? শূন্যস্থানের জন্য বা বাতাসের জন্য, শূন্যস্থান বা বাতাসের জন্য কে এর মান হয় 1,
কে এর মান 1, এই কারণে শূন্যস্থান বা বাতাসে আপনি সূত্রের মধ্যে 1/4πε0 পর্যন্ত লিখলেই হয়। তখন আমরা ধরে নিই কে এর মান 1, তখন ফর্মুলা হবে 1/4πε0 Q1 Q2/r²। বোঝা গেল? আচ্ছা, এইগুলা কিন্তু আমরা জানি, ঠিক আছে। কুলম্বের সূত্র সম্পর্কে আমরা জানি, এটা হচ্ছে কুলম্বের সূত্র, এখানে তার পরিচয়গুলো হালকা করে দিলাম। এখন আমরা এটা থেকে সিম্পল 1-2 লাইনের একটা ম্যাথ করব, তারপরে হচ্ছে অন্যদিকে যাব, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা আমার সাথে সাথে নোট করতেছেন। হ্যাঁ, আমি হচ্ছে মুছলাম এই দিক। এখন খেয়াল করেন, খুবই সিম্পল অঙ্ক এগুলো। হ্যাঁ, আপনাদের যেহেতু মেজর কোর্স না, এজন্য খুবই সিম্পল জিনিসপাতি আছে এখানে। আচ্ছা, খেয়াল করেন, এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর চার্জ হচ্ছে +Q, আর এইখানে হচ্ছে আরেকটা বস্তু, যেই বস্তুর চার্জ হচ্ছে প্লাস আগেরটার 4 গুণ 4Q। কথা বুঝিয়েন, একটার চার্জ হচ্ছে শুধু কিউ, আরেকটার চার্জ হচ্ছে কত, 4Q। তাদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ধরেন 10 মিটার, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার, এবং ক্রিয়াশীল বিকর্ষণ বল, তাদের মধ্যে যে বিকর্ষণ বল ক্রিয়া করে, সেই বিকর্ষণ বলের মান দেওয়া আছে F = মনে করেন যে 4 × 10⁻³ নিউটন। এতটুকু হচ্ছে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল। প্রশ্ন হচ্ছে কিউ এর মান কত বা চার্জ দ্বয়ের মান কত? প্রশ্ন বুঝা গেছে? প্রশ্ন কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনারা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছেন না, ফার্স্ট ইয়ারে কে কে হচ্ছে আমার যে পরীক্ষার আগে যে ক্লাসগুলো নিছিলাম ফার্স্ট ইয়ারে বা এর আগে আমার কোনো ক্লাস কেউ করছেন কিনা? যদি করে থাকেন কমেন্টে জানাবেন যে ভাইয়া এর আগেও আপনার ক্লাস করছে, অর্থাৎ কারা কারা আমার ক্লাস আগেও করছেন। আর একটা কথা, কারা কারা আমার পেইড ব্যাচে আছেন তারাও একটু জানাবেন, কারণ এইগুলো মনে হয় পেইড ব্যাচে আমি পড়াইছি অলরেডি। আমার পেইড ব্যাচের কোনো স্টুডেন্ট যদি থাকেন তাহলে বলিয়েন। ওকে, এতটুকু লেখা শেষ হয়েছে কিনা, প্রশ্ন বোঝা গেছে কিনা, আমি কি জানতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে কি, একটা চার্জের ধরেন এখানে আমি পয়েন্ট দিয়ে দিই, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুতে চার্জ যত আছে, বি বিন্দুতে তার 4 গুণ চার্জ আছে, এবং এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। এ এবং বি এর মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হচ্ছে 4 × 10⁻³ নিউটন। প্রশ্ন হচ্ছে চার্জ দ্বয়ের মান কত, এই দুইটা চার্জের মান কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, বুঝছেন? আচ্ছা, এখন বলেন তো, এটা খুবই সহজ জিনিস না? আমরা কিউ এর মান বের করব, খেয়াল করেন, কুলম্বের সূত্র ব্যবহার করব আমরা। তো কুলম্বের সূত্র ব্যবহার করি, F = আমরা জানি কুলম্বের সূত্র কি হয়, F = হয় 1/4πε0। যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করে দেয় নাই, তার মানে আমরা ধরে নিব শূন্যস্থান। শূন্যস্থানের কে এর মান কত, 1, তাহলে কেটা এখানে লেখা লাগবে না, ঠিক আছে। কে এর মান 1, সেটাকে উঠিয়ে দিলাম। সাথে থাকে Q1 হলো প্রথম চার্জ, Q2 হচ্ছে দ্বিতীয় চার্জ, ডিভাইডেড বাই তাদের দূরত্বের স্কোয়ার। এখন এই যে মানটা, এতটুকুর মান মুখস্থ রাখবেন শূন্যস্থানের জন্য 9 × 10⁹। এই মানটা শূন্যস্থানের জন্য সবসময় অলওয়েজ কত হয়, 9 × 10⁹। যদি কে থাকতো তখন আলাদা কিছু হইতো। এতটুকুর মান 1/4πε0 এর মান হয় 9 × 10⁹। Q1 হচ্ছে প্রথম চার্জ, প্রথম চার্জ কত, কিউ। এখানে চিহ্ন বসাবো না, শুধু মান বসাবো। প্রথম চার্জ হচ্ছে কত, কিউ। দ্বিতীয় চার্জ হচ্ছে কত, 4Q। তাহলে এই যে দেখেন 4Q ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত, 10, তাহলে এই যে 10 এর স্কোয়ার। এবং বলের মান কত দেওয়া আছে, 4 × 10⁻³। ঠিক আছে, 4 × 10⁻³। এখান থেকে আমরা কিউ এর মানটা এখান থেকে বের করে ফেলতে হবে। তাহলে খেয়াল করেন, 4 × 10⁻³ থাকলো, 9 × 10⁹ ডিভাইডেড বাই 10 স্কোয়ার, না, এই যে নিচে লিখলাম 10 স্কোয়ার। সাথে কি থাকে, 4Q × Q মানে কিউ স্কোয়ার, 4Q × Q হইলো কত, 4Q স্কোয়ার। আমার এখান থেকে কিসের মান বের করতে হবে, কিউ এর মান এখান থেকে বের করতে হবে। এখন খেয়াল করেন,
10 স্কোয়ার নিচে আছে, এটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, বা এই যে নিচের 2টার সাথে উপরের 9টা যদি কাটি তাহলে 7টা বাকি থাকে, তাই না? 9 × 10⁻7 × 4 কিউ স্কোয়ার, এখানে থাকে 4 × 10⁻3। দুই সাইড থেকে আমি 4 কাটা দিয়ে দিতে পারি, বাকি থাকে হচ্ছে এই যে এগুলা। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এই পুরাটা বাম পাশে চলে আসবে, তাই না? তাহলে এখানে থাকে 10⁻3, নিচে চলে আসবে 9 × 10⁻7, আর এখানে থাকলো কিউ স্কোয়ার। তাহলে শুধু কিউ ইকুয়াল টু কী লেখা যাবে, শুধু কিউ যদি লিখতে চাই তাহলে কিউ ইকুয়াল টু এটার উপরে কি আসবে, রুট আসবে, এটার উপরে রুট আসবে। তাহলে রুট আসলে প্লাস মাইনাস আসে, তাই না? প্লাস মাইনাস রুট ওভার দিয়ে দিলাম, তাহলে 10⁻3 ডিভাইডেড বাই 9 × 10⁻7। প্রশ্নে যেহেতু আমি বলে দিছি যে প্লাস চার্জ, এই কারণে এখানে মাইনাসটা না দিলেও হবে, শুধু প্লাসে হিসাব করব। এখান থেকে হিসাব করে বলেন যে কত আসে আনসার, যত আসবে তত কুলম্ব হচ্ছে এ বিন্দুর চার্জ। ঠিক আছে, পরে লিখবেন এ বিন্দুর চার্জ কিউ ইকুয়াল টু, এখান থেকে কত আসে বলেন, আনসার কত আসে, সামথিং একটা বক্স মনে করেন ক কুলম্ব আসছে, তাহলে আনসারে লিখব ক কুলম্ব। বি বিন্দুর চার্জ হচ্ছে কত, 4 কিউব, তার মানে 4 × যে মান পাবেন তত কুলম্ব হবে আনসার। বুঝতে পারছেন কিনা? খুবই সহজ অঙ্ক, একদম ইজি ম্যাথ। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন, বুঝছেন কিনা বলেন, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাব। বোঝা গেছে এটা? বোঝা গেছে কিনা বলেন? যদি কেউ কিছু না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লাস বুঝতেছেন কি না। কমেন্টে জানান এটা ঠিক, এটা লেখা শেষ হয়েছে কিনা, আমরা পরের ম্যাথে যাবো কিনা বলেন। আপনারা কি কমেন্ট করতেছেন না, নাকি আমার এখানে আসতেছে না, কোনটা? হয়েছে, এটা শেষ? ওকে, তাহলে এটা মুছলাম, পরের প্রশ্নে যাচ্ছি। এটা হচ্ছে একটু এক্সট্রা বোঝানোর জন্য এই প্রশ্নটা নিয়েছিলাম, এটা বইয়ে নাই, বইয়ের বাইরের ম্যাথ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা বই থেকে একটা অঙ্ক করি, যেটা আগের বছর পরীক্ষায় আসছে। আগের বছর বলতে মনে হয় কততে, 20-এ না যেন 21-এ আসছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 1.5 মাইক্রোকুলম্ব ও 3 মাইক্রোকুলম্বের দুটি চার্জ। প্রশ্ন লিখেন 1.5 মাইক্রোকুলম্ব এবং 3 মাইক্রোকুলম্বের দুটি চার্জ পরস্পর 10 মিটার দূরত্বে আছে। পরস্পর 10 মিটার দূরত্বে তারা আছে, দুইটা চার্জ, একটা 1.5, একটা হচ্ছে 3। এটা হচ্ছে আমি বইয়ের অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, দূরত্বে আছে, তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে বল শূন্য হবে, এটা একটা প্রশ্ন। অথবা বলতে পারে প্রাবল্য শূন্য হবে। দুইটা প্রশ্ন একসাথে শিখবো আমরা, একটা হচ্ছে বল কখন শূন্য হবে, একটা হচ্ছে বল কখন শূন্য হবে,
আরেকটা হচ্ছে প্রাবল্য কখন শূন্য হবে। আচ্ছা, বলেরটা এখানে লাগবে না। প্রাবল্য কখন শূন্য হবে, খেয়াল করেন। বিন্দুতে প্রাবল্য কখন শূন্য হবে, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে নিষ্ক্রিয় বিন্দুর কনসেপ্টটা একটু জানতে হবে, যে নিষ্ক্রিয় বিন্দু কিভাবে বের করতে হয়, যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, খেয়াল করেন, নিষ্ক্রিয় বিন্দুর একটু থিওরি আমি একটু বলে ফেলি, তাইলে হচ্ছে আপনার অঙ্ক করতে সুবিধা হবে। থিওরি না বুঝে যদি শুধু অঙ্ক করতে থাকেন তাহলে আপনি বুঝবেন না। হ্যাঁ, চিহ্ন যখন চেঞ্জ হবে তখন নিষ্ক্রিয় বিন্দু অন্য জায়গায় চলে যাবে, এরকম হিসাব হয়ে যাবে আর কি। খেয়াল করেন, এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ। তো আমি হচ্ছে কোন বিন্দুতে দাঁড়ালে বা কোন বিন্দুতে একটা +1 কুলম চার্জ রাখলে সে কোনো বল অনুভব করবে না। আমি যদি এখানে +1 কুলম রাখি তাহলে কি হবে, এই প্লাসকে এদিকে ধাক্কা দিবে, এই প্লাসকে এদিকে ধাক্কা দিবে, দুইটার লব্ধি থাকবে এই যে উপরের দিকে, ফলে এই +1 কুলম ধাক্কা অনুভব করবে উপরের দিকে। যদি +1কে আমি নিচে রাখি তাহলে কি হবে, এই প্লাসকে এই বরাবর ধাক্কা দিবে, এই প্লাসকে এই বরাবর ধাক্কা দিবে এবং লব্ধি থাকবে এই যে নিচের দিকে, তার মানে সে নিচের দিকে দৌড় দিবে। বোঝা গেল। আমি যদি এটাকে এখানে রাখি +1 কুলমকে, তাহলে কি হবে, এই প্লাসকে ধাক্কা দিবে, এই প্লাসকে ধাক্কা দিবে, ফলে সে সামনের দিকে দৌড় মারবে। যদি আমি এই পাশে +1 কুলম রাখি তাহলে এই +1কে ধাক্কা দিবে, আবার এই +1কে ধাক্কা দিবে, ফলে সে এদিকে দৌড় দিবে। তাহলে এর আশেপাশে যেখানেই আমি কোনো একটা চার্জ রাখি তার উপরে নেট বল শূন্য হচ্ছে না, সে দৌড়াদৌড়ি করবে, কিন্তু আমি চাচ্ছি যে সে স্থির থাকুক, দৌড়াদৌড়ি না করুক। খেয়াল করেন তো, এই লাইনের উপরে আমি যদি এই লাইনের উপরে কোনো একটা জায়গায় মনে করেন যে এই পয়েন্টে আমি +1 কুলম রাখলাম, এখন কি হবে, এখন এই প্লাসকে কি করবে, সামনের দিকে ধাক্কা দিবে, আর এই প্লাসকে কি করবে, পেছনের দিকে ধাক্কা দিবে। দুইটা ধাক্কাধাক্কির মান যদি সমান হয় তাহলে এই বস্তু এখানে স্থির থাকবে। এই যে যেই বিন্দুতে স্থির থাকে সেই বিন্দুকে বলে নিষ্ক্রিয় বিন্দু। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই চার্জগুলোর জন্য নিষ্ক্রিয় বিন্দু। বোঝা যাচ্ছে নিষ্ক্রিয় বিন্দুর আলোচনা, এটা হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু। এখন খেয়াল করেন, যদি আমার দুইটা চার্জ, এখানে কি নিয়েছিলাম, একটা প্লাস আর একটা প্লাস, যদি এমন হয় যে একটা চার্জ প্লাস আর আরেকটা চার্জ হচ্ছে মাইনাস, এখন নিষ্ক্রিয় বিন্দু কোথায় হবে, এখন নিষ্ক্রিয় বিন্দু কোথায় হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে খেয়াল করেন, সংযোগকারী সরলরেখা হচ্ছে এই যেটা। যদি আমি আগের মতো চিন্তা করি যে বা ধরেন এইখানে রাখলাম +1, তাহলে কি হবে, এই প্লাসকে ধাক্কা দিবে, এই মাইনাস এই প্লাসকে কি করবে, টান দিবে তার নিজের দিকে, ফলে লব্ধি এরকম কোনো একটা দিকে, ফলে সে সামনের দিকে দৌড় দিবে। উপরে যদি +1 বসাই সেম অবস্থা হবে, যদি এই পাশে +1 বসাই তাহলে কি হয়, আচ্ছা আগের মতো ভিতরে +1 বসাই দেখি তো কি হয়, এখানে +1 কুলম বসাইলাম, তাহলে কি হবে খেয়াল করেন তো, এই প্লাসকে কি করবে, সামনের দিকে ধাক্কা দিবে, এই মাইনাস এই প্লাসকে কি করবে, সামনের দিকে টান দিবে, এবং দুইটা বল একই দিকে হয়ে গেছে, তাহলে কি সেইখানে স্থির থাকবে, থাকবে না। ফলে এই ক্ষেত্রে নিষ্ক্রিয় বিন্দু ভিতরে না, বরং আমি যদি এখানে +1 রাখি তাহলে কি হয় খেয়াল করেন, এই প্লাসকে ধাক্কা দিবে, এই মাইনাসটা এই প্লাসকে টান দিবে, দুইটা ধাক্কা এবং টানের মান সমান এবং বিপরীতমুখী হওয়ার একটা চান্স আছে, ফলে এই জায়গায় নিষ্ক্রিয় বিন্দু তৈরি হইতে পারে। তাহলে আমরা এখান থেকে যেটা সামারিক বুঝলাম সেটা হচ্ছে, সমধর্মী চার্জের ক্ষেত্রে যে প্লাস প্লাস সমধর্মী চার্জের ক্ষেত্রে নিষ্ক্রিয় বিন্দু হয় সংযোগকারী সরলরেখার উপরে, আর একটা প্লাস আর আরেকটা মাইনাস যখন হয় তখন নিষ্ক্রিয় বিন্দু হয় সংযোগকারী সরলরেখার বাইরে। ঠিক আছে, নোট লিখেন, নিষ্ক্রিয় বিন্দুর নোট। 1 নাম্বার, সমধর্মী চার্জের ক্ষেত্রে নিষ্ক্রিয় বিন্দু সর্বদা লাইনের ভিতরে অবস্থান করে। 2 নাম্বার, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে, আমি খুব ফাস্ট যাইতেছি কারণ আপনারা হচ্ছে মানুষ আছেন মনে হয় কতজন, 5-6 জন আছেন, কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না, আমি বুঝতেছি না কেউ ক্লাস করতেছেন নাকি করতেছেন না। বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে নিষ্ক্রিয় বিন্দু হয় কোথায়,
নিষ্ক্রিয় বিন্দু হয় লাইনের বাইরে, ভিতরে হয় না। এই যে একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল বিপরীতধর্মী, এই যে ভিতরের মধ্যে কোনো নিষ্ক্রিয় বিন্দু নাই, কোথায় পাওয়া গেছিল? বাইরে। এই যে এই কথাই লিখলাম, লাইনের বাইরে। 3 নম্বর আর একটা পয়েন্ট মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় বিন্দুটা বাইরে তো এই পাশেও হইতে পারে বাম পাশেও হইতে পারে, আমি কোন পাশে নিব সেটাও মনে রাখবেন। নিষ্ক্রিয় বিন্দু অলওয়েজ, সর্বদা ছোট চার্জের কাছে অবস্থান করে। এই 3টা পয়েন্ট হচ্ছে খাতায় নোট করে রাখেন, ঠিক আছে? এই হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু নিয়ে আমাদের কথাবার্তা। এই পয়েন্টগুলা খাতায় সুন্দর করে নোট করে রাখেন, কাজে লাগবে। হ্যাঁ, কখন নিষ্ক্রিয় বিন্দু কোথায় হয় সেটা জানতে পারবেন। ওকে, লেখা হয়েছে? কারো কোনো কমেন্ট আমি স্টিল দেখতে পাচ্ছি না। আচ্ছা, ক্লাস কি চলতেছে নাকি বন্ধ হয়ে গেছে? আচ্ছা, কেউ হচ্ছে আপনারা যারা আছেন আর কি, কতজন আছেন এখন? 11 জন। একটু কমেন্টে জানান তো সব ঠিকঠাক আছে কিনা, নাকি আমি একাই বকবক করতেছি। বলেন তো। ঠিক আছে সব কিছু? সব কিছু কি ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন আমরা নিষ্ক্রিয় বিন্দুর অঙ্ক করি। তাহলে মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় বিন্দু সমধর্মী যদি দুইটা চার্জ হয় তাহলে নিষ্ক্রিয় বিন্দু হবে লাইনের ভিতরে, আর বিপরীতধর্মী যদি চার্জ হয় তাহলে নিষ্ক্রিয় বিন্দু হবে লাইনের বাইরে। আচ্ছা, এখন আসেন, সমধর্মী চার্জের ক্ষেত্রে ভিতরে আর বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে কোথায় হয়? লাইনের বাইরে। সমধর্মীর ক্ষেত্রে ভিতরে, বিপরীতধর্মীর ক্ষেত্রে বাইরে। খেয়াল করেন তো, আমি আপনাকে হচ্ছে একটা কাজ দিই। ধরেন যে এইখানে আছে +9 কুলম চার্জ, এ বিন্দুতে আছে +9 কুলম চার্জ, এটা হচ্ছে বি বিন্দু। এখানে আছে +15 কুলম চার্জ। বলেন তো এই যে এই ক্ষেত্রে এই দুই চার্জের জন্য নিষ্ক্রিয় বিন্দু কোথায় হবে? লাইনের ভিতরে নাকি বাইরে? বলেন, লাইনের ভিতরে হবে নাকি বাইরে হবে? 1 নম্বরের ক্ষেত্রে ভিতরে হবে নাকি বাইরে হবে? 2 নম্বরের ক্ষেত্রে খেয়াল করেন, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। এখানে আছে +10 কুলম আর এখানে আছে -4 কুলম। 2 নম্বরের ক্ষেত্রে বলেন, প্রথম ক্ষেত্রে ভিতরে হবে নাকি বাইরে হবে? আর 2 নম্বরের ক্ষেত্রে ভিতরে হবে নাকি বাইরে হবে? নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় অবস্থান করবে বলেন? এতক্ষণ যা বললাম তা থেকে বোঝা উচিত, বুঝতে পারা উচিত আর কি, যে নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় হবে, ভিতরে হবে নাকি বাইরে হবে? বলেন তো, কোথায় হবে নিষ্ক্রিয় বিন্দু? 1 এবং 2 দুইটা চিত্রের জন্য নিষ্ক্রিয় বিন্দুটা কোথায় পাওয়া যাবে? আপনাদের কারো কমেন্ট নাই, আমি তো কিছু বুঝতেছি না যে ক্লাস কি হচ্ছে না কি হচ্ছে না। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো হচ্ছে আমি বুঝতে পারবো না।
উদয় তো একা একা চিল্লায় কোনো লাভ নাই। হ্যাঁ, রফিউজ্জামান বলছে এক নম্বরেরটা ভিতরে হবে, 2 নম্বরেরটা বাইরে হবে। ভেরি গুড। এই একজনই মনে হয় ক্লাস করতেছে নাকি? একজন বলছে শুধু যে প্রথমটা ভিতরে হবে, 2 নম্বরটা হচ্ছে বাইরে হবে। আচ্ছা, বুঝছি। ওকে, এটাতে কি, এইটা প্লাস এটা প্লাস, দুইটাই সমধর্মী না? সমধর্মীর ক্ষেত্রে নিষ্ক্রিয়বিন্দু কোথায় হয়? ভিতরে হয়। সমধর্মীর ক্ষেত্রে ভিতরে হয়, তাহলে এখানে নিষ্ক্রিয়বিন্দুটা হবে ভিতরে, ঠিক মিডিল পয়েন্টে হবে না অবশ্যই, তাই না? কারণ দুইটা চার্জ সমান না। এখন বলেন তো, ভিতরে হবে সেটা বুঝলাম, ভিতরে কোন দিকে? এ বিন্দুর কাছাকাছি হবে নাকি বি বিন্দুর কাছাকাছি হবে? বলেন তো যারা ক্লাস করতেছেন বলেন। স্নিগ্ধা ওনা বলছে 1 নম্বরের ভিতরে, 2 নম্বরের বাইরে। ভেরি গুড। বলেন, এই যে ভিতরে তো বুঝলাম, ভিতরে হচ্ছে এই জায়গায় থাকতে পারে, আবার এই জায়গায় থাকতে পারে, আবার ঠিক মিডিল পয়েন্টও থাকতে পারে। নিষ্ক্রিয়বিন্দুটা থাকবে কোথায়? এ বিন্দুর কাছে নাকি বি বিন্দুর কাছে নাকি ও বিন্দুতে? কোথায় থাকবে বলেন? কোথায় নিষ্ক্রিয়বিন্দু থাকবে? এ বিন্দুর কাছাকাছি থাকবে নাকি বি বিন্দুর দিকে থাকবে নাকি ও বিন্দুতে থাকবে? কোথায় থাকবে? স্নিগ্ধা বলছে এ বিন্দুর কাছাকাছি। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এ বিন্দুর কাছাকাছি থাকবে, এ বিন্দুর কাছাকাছি থাকবে। স্নিগ্ধা হচ্ছে বুঝতে পারছো তুমি, ভেরি গুড, থ্যাংক ইউ। রফিউজ্জামানও বলছে এ এর দিকে, কারণ ছোট চার্জ। ভেরি গুড। এই যে 3 নাম্বার কথা আমরা কি লিখছিলাম, সর্বদা ছোট চার্জের কাছে থাকবে, ছোট চার্জের কাছে থাকবে। তাহলে এই দুইজনের মধ্যে ছোট কে? এ। তাহলে নিষ্ক্রিয় বিন্দুটা যখন আমরা আঁকবো তখন আঁকার সময় আমরা খেয়াল রাখবো যে নিষ্ক্রিয় বিন্দুটাকে একটু এদিকে সরাই আঁকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় বিন্দু। 2 নম্বরের ক্ষেত্রে জিজ্ঞেস করছিলাম যে নিষ্ক্রিয় বিন্দু কোথায় আছে, এ এবং বি এর মধ্যে নিষ্ক্রিয় বিন্দু কোথায় আছে? নিষ্ক্রিয় বিন্দু যেহেতু বিপরীতধর্মী চার্জ, যে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে নিষ্ক্রিয় বিন্দু লাইনের বাইরে থাকে। লাইনের বাইরে হচ্ছে ডান দিকে থাকতে পারে, লাইনের বাইরে বাম দিকে থাকতে পারে। বলেন কোথায় থাকবে? বাইরে তো বুঝলাম, কিন্তু বাইরে কোন দিকে? ডান দিকে বাইরে নাকি বাম দিকে বাইরে? বলেন এখন। নিষ্ক্রিয় বিন্দুটা লাইনের বাইরে হবে সেটা বুঝছি, ডান দিকে বাইরে হবে নাকি বাম দিকে বাইরে হবে? কোন দিকে বাইরে হবে বলেন তো, কোন দিকে বাইরে হবে? নিষ্ক্রিয় বিন্দুটা কোন দিকে বাইরে হবে? যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন তারা পারার কথা। কোন দিকে বাইরে হবে? বলেন তো, কোন দিকে বাইরে হবে? বাইরে হবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু বাইরে কি ডান দিকে বাইরে যাবে নাকি বাম দিকে বাইরে? কোন দিকে বাইরে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। স্নিগ্ধামনা বলছে সব সময় ছোট চার্জের দিকে। রফিউজ্জামান বলছে ডান দিকে। হ্যাঁ, রফিউজ্জামান বলছে ডান দিকে, থ্যাংক ইউ। ডান দিক কোন দিক? ও, আমার ডানে দিক না, এটাই তো ডান, ডান দিকে, এদিকে হবে। আর স্নিগ্ধামনা বলছে ছোট চার্জের দিকে। ভেরি গুড। এখন এই দুইটার মধ্যে অবশ্যই +10 বড়, -4 ছোট, তাহলে নিষ্ক্রিয় বিন্দুটা এই যে এরকম কোনো একটা জায়গায় হবে, তাই তো? এটা হবে আমাদের নিষ্ক্রিয় বিন্দু, ঠিক আছে? 3 নাম্বার এ বিন্দুতে যে চার্জ আছে, এ বিন্দুতে হচ্ছে চার্জ আছে, ধরেন এটা হচ্ছে বি, এ বিন্দুতে চার্জ -10 কুলম্ব, বা 10 না, ধরেন -50 কুলম্ব। আর বি বিন্দুতে চার্জ আছে হচ্ছে +4 কুলম্ব। এখন বলেন নিষ্ক্রিয় বিন্দু কোথায় হবে, কোন দিকে হবে? ভিতরে হবে নাকি বাইরে হবে? বাইরে হলে কোন দিকে বাইরে হবে? ডানে বাইরে নাকি বামে বাইরে? বলেন।
এই যে দুইজনকে পাইলাম যারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। এই ক্লাস যদি তুমি ঠিক মতো করো, এই যে প্রথম 2 চ্যাপ্টারের মানে এখন পর্যন্ত যা যা বলছি তা যদি বুঝে থাকো, প্রথম 2 চ্যাপ্টারের কোনো ম্যাথে হচ্ছে তুমি আটকাবা না। এখন বলো, এটার জন্য বলো, নিষ্ক্রিয় বিন্দু কি ভিতরে হবে নাকি বাইরে হবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ভিতরে হইলে এ এর কাছে হবে নাকি বি এর কাছে হবে? 1 নম্বর প্রশ্ন। যদি বাইরে হয় তাহলে বাইরে বি এর কাছে হবে নাকি এ এর কাছে হবে? বলেন। বলেন নিষ্ক্রিয় বিন্দু কোন দিকে হবে এটার জন্য? স্নিগ্ধাওনা বলছে এ এর দিকে। ভিতরে নাকি বাইরে? ভিতরে নাকি বাইরে? স্নিগ্ধা ভিতরে হবে নাকি বাইরে হবে? এর দিকে বলছো বুঝছি, ভিতরে হবে নাকি বাইরে হবে? রফিউজ্জামান বলছো লাইনের বাইরে বি বিন্দুর দিকে। লাইনের বাইরে। বাইরে কেন? কারণ বিপরীতধর্মী চার্জ। বিপরীতধর্মী চার্জ অবশ্যই লাইনের বাইরে থাকবে। এবং তুমি বলছো হচ্ছে বি বিন্দুর দিকে। এই যে বি বিন্দুর দিকে, বি বিন্দুর দিকে। আর স্নিগ্ধা বলছো হচ্ছে বাইরে হবে এন্ড এ এর দিকে হবে। স্নিগ্ধা বলছে হচ্ছে বাইরে হবে এ বিন্দুর দিকে হবে, এ বিন্দুর দিকে। আর রফিউজ্জামান বলছো, ভাইয়া বলছো হচ্ছে বি এর দিকে। এবার দুইজন দুই কথা বলে ফেলছি। হ্যাঁ, দুইজন দুই কথা বলছো, দুইজনেই বাইরে বলছো, ঠিক আছে। রফিউজ্জামান বলছো বি এর কাছে, আর স্নিগ্ধা বলছো হচ্ছে এ এর কাছে। সঠিক কোনটা? কোনটা সঠিক হবে বলো তো? হ্যাঁ, দেখো খেয়াল করো, ছোট চার্জের কাছে হবে বলতে আমি বুঝাইছি হচ্ছে যেই চার্জের মান ছোট। এখানে পাশে নোট লিখো, ছোট বলতে হচ্ছে মানে ছোট। যেই চার্জের মান ছোট, ঠিক আছে, চিহ্ন বিবেচনা করবা না, মান যেটার ছোট। এখানে মান হচ্ছে 50, এখানে মান হচ্ছে 4, তাহলে কে ছোট? 4 ছোট, সুতরাং নিষ্ক্রিয় বিন্দু হবে এই যে এখানে। তাহলে রফিউজ্জামান জিতে গেছো, কনগ্রেচুলেশনস, মিষ্টি খাওয়াও, তুমি জিতে গেছো। ওকে, কি বলছি? মানে যেটা ছোট হবে, পাশে দিয়ে নোট করে রাখো, মানে যেটা ছোট হবে ছোট চার্জের কাছে থাকবে। তাহলে এখানে আছে 4 আর এখানে আছে 50, মান কম হচ্ছে বি এর, সুতরাং বি এর কাছে থাকবে হচ্ছে নিষ্ক্রিয় বিন্দু। ওকে, বুঝলাম। আচ্ছা, এখন নিষ্ক্রিয় বিন্দুতে যেহেতু চার্জ স্থির থাকে, নিষ্ক্রিয় বিন্দুতে যেহেতু চার্জ স্থির থাকে, সুতরাং নিষ্ক্রিয় বিন্দুতে 3টা ঘটনা ঘটে। আচ্ছা, একটা কথা মনে রাখো জাস্ট, নিষ্ক্রিয় বিন্দুতে কি হয়? নিষ্ক্রিয় বিন্দুতে 1 নাম্বার হচ্ছে মোট বল বা লব্ধি বল, মোট বল বা লব্ধি বল কত হয়? 0 হয়। 2 নাম্বার হচ্ছে লব্ধি প্রাবল্য বা মোট প্রাবল্য 0 হয়, প্রাবল্য 0 হয়। 3 নাম্বার কথা হইল 0 হয় বলেই চার্জ স্থির থাকে। 0 হয় বলেই চার্জ কি থাকে? স্থির থাকে। বুঝতে পারছো? 0 হয় বলেই চার্জ হচ্ছে স্থির থাকে। তাহলে এই 3টা ঘটনা ঘটে হচ্ছে নিষ্ক্রিয় বিন্দুতে। তাহলে তোমাকে যদি প্রশ্নের মধ্যে বলে যে অমুক এবং তমুক 2টা চার্জ আছে, পরস্পর এত মিটার দূরত্বে আছে, ভালো কথা, তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে মোট প্রাবল্য শূন্য হবে, তাহলে বুঝতে হবে নিষ্ক্রিয় বিন্দুর কথা বলতেছে। যদি বলে কোন বিন্দুতে মোট বল শূন্য হবে, তাহলে বুঝতে হবে নিষ্ক্রিয় বিন্দুর কথা বলতেছে। যদি বলে সংযোগ রেখার কোন বিন্দুতে একটা চার্জ স্থির থাকবে, তাহলেও বুঝতে হবে নিষ্ক্রিয় বিন্দুর কথা বলতেছে। ক্লিয়ার? এই 3টা আমাদেরকে হিন্টস দেয় যে অঙ্কটা হচ্ছে নিষ্ক্রিয় বিন্দুর অঙ্ক। ওকে, রফিউজ্জামান হচ্ছে গরিব স্বামী, ভার্চুয়ালি খাওয়াই দিবা মিষ্টি। স্নিগ্ধা আবার হচ্ছে মন খারাপ করিও না, পরের বার তুমি কাম ব্যাক দিবা আবার। ওকে, হয়েছে? তাহলে এই 3টা পয়েন্ট মনে রাখবা
যে প্রাবল্য শূন্য হবে বলতে আমাদের কাছে নিষ্ক্রিয় বিন্দু জানতে চাচ্ছে, বল শূন্য হবে বলতেও নিষ্ক্রিয় বিন্দু জানতে চাচ্ছে, যদি বলে কোথায় একটা চার্জ স্থির থাকবে তাহলেও নিষ্ক্রিয় বিন্দু সম্পর্কে আমাদের কাছে জানতে চাচ্ছে। ওকে, এখন আসি আমরা অঙ্কের মধ্যে আসি। এদিক মুছলাম, এখন আশা করি বোঝা গেছে নিষ্ক্রিয় বিন্দু কোথায় থাকে না থাকে। এখন খেয়াল করো 1.5 আর হচ্ছে 3। এখন আমরা আমাদের এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। একটা পয়েন্টে হচ্ছে 1.5 কুলম্ব আছে চার্জ, এটাকে এ বিন্দু দিলাম, প্লাস 1.5 কুলম্ব। আর আরেকটা পয়েন্টে একটু দূরে নেই, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে আছে চার্জ কত, প্লাস 3 মাইক্রোকুলম্ব, 3 মাইক্রোকুলম্ব, 3 মাইক্রোকুলম্ব। মাইক্রোকুলম্ব মনে রাখবা, মিলি মানে মিলি, মিলি ছোট হাতের এম যদি থাকে, মিলি মানে হচ্ছে 10 ইনভার্স 3, মাইক্রো মানে হচ্ছে 10 ইনভার্স 6, ন্যানো কুলম্ব যদি বলে তার মানে 10 ইনভার্স 9, অ্যাংস্ট্রম যদি বলে তাহলে 10 ইনভার্স 10, পিকো যদি বলে তার মানে 10 ইনভার্স 2, ফেমটো যদি বলে 10 ইনভার্স 12, ফেমটো যদি বলে তাহলে 10 ইনভার্স 15। এই জিনিসগুলো আমাদের ফিজিক্সে বারবার কাজে লাগে, এটা একটু খাতার মধ্যে নোট করে রাখো। মিলি মানে 10 ইনভার্স 3, তারপরে হচ্ছে মাইক্রো মানে 10 ইনভার্স 6, ন্যানো মানে 9, অ্যাংস্ট্রম মানে 10, পিকো মানে 12, ফেমটো মানে 15। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে পিকোমিটার থেকে মিটারে নাও, তাহলে তুমি 10 ইনভার্স 12 দিয়ে গুণ করবা। যদি বলে ন্যানোমিটার থেকে মিটারে নাও, 10 ইনভার্স 9 দিয়ে গুণ করবা। মাইক্রোমিটার থেকে শুধু মিটারে নাও, 10 ইনভার্স 6 দিয়ে কী করবা, জাস্ট গুণ করে দিবা। ওকে, এখন আসি আমাদের এখানে কি আছে, মাইক্রো আছে, তাহলে এই মাইক্রোকুলম থেকে শুধু কুলম্বে নিতে হইলে কি করব, 10 ইনভার্স 6 দিয়ে জাস্ট গুণ করে দিব, আনসার হয়ে যাবে। এখন খেয়াল করো আমরা কি বের করতে হবে, প্রাবল্য শূন্য হবে, তাই না? প্রাবল্য শূন্য হবে, প্রাবল্য শূন্য মানে কি, নিষ্ক্রিয় বিন্দু আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা আমাদের এতক্ষণ পর্যন্ত যা শিখছি তা থেকে আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি এখানে নিষ্ক্রিয় বিন্দু লাইনের ভিতরে হবে নাকি বাইরে হবে। যেহেতু সমধর্মী চার্জ, লাইনের ভিতরে হবে। ভিতরে এ এর কাছে হবে নাকি বি এর কাছে হবে। ছোট চার্জ, গরিব চার্জকে এই যে সে তার কাছে হবে, এই যে তার কাছে দিলাম সি বিন্দু, এবং আমরা ধরে নিব যে সি বিন্দুতে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে। তাহলে উত্তরে লিখবেন, ধরি এই যে এ থেকে সি এর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, এটা ধরে নিলাম। ধরি এ বিন্দু হতে, চিত্র আঁকাইতে হবে, মাস্ট চিত্র আঁকাইতে হবে। ধরি এ বিন্দু হতে এক্স মিটার দূরত্বে সি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে বা নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে। প্রাবল্য শূন্য হবে, প্রাবল্য শূন্য হবে। প্রশ্ন মতে প্রাবল্য শূন্য হইতে কি, শূন্য হলে কি হইতে হয়, একটা সামনের দিকে প্রাবল্য আর একটা থাকবে পেছনের দিকে প্রাবল্য। সামনের দিকে প্রাবল্যকে যদি আমি বলি যে এ চার্জের জন্য প্রাবল্য, সেটা হবে ই এ। বাম দিকে যে প্রাবল্য সেটা বি চার্জের জন্য, সেটা হবে কত, ই বি। ঠিক আছে, প্লাস এখানে মনে মনে +1 কুলম্ব ধরে নিব, তাহলে এই প্লাস এই প্লাসকে ধাক্কা দিবে, ফলে ই এটা হচ্ছে ডান দিকে, এটা প্লাস, এখানে মনে মনে +1, তাহলে এই প্লাস এই মনের +1কে বাম দিকে ধাক্কা দিবে, ফলে দুইটা সমান এবং বিপরীতমুখী হয়ে যাবে, এবং তখনই হচ্ছে আমরা নিষ্ক্রিয় বিন্দু পাবো। তাহলে প্রশ্ন মতে ই এ ইকুয়াল টু কি হইতে হবে, ইবি হইতে হবে, এটা না লিখলে হয়। ই এ ইকুয়াল টু ইবি, দুইটার মান সমান হইতে হবে, এবং বিপরীত তো অবশ্যই হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। ই এ ইকুয়াল টু কি হইতে হবে, ইবি হইতে হবে। তাহলে এখন ই এ এর মান বের করি। এ এর প্রাবল্য কোথায় বের করব, সি বিন্দুতে। এ এর প্রাবল্য সি বিন্দুতে। প্রাবল্যের ফর্মুলা কি মনে আছে, প্রাবল্যের ফর্মুলা ই ইকুয়াল টু হয় 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই কিউটা কি, যার প্রাবল্য হিসাব করতেছি সে নিজে, যার প্রাবল্য হিসাব করতেছি সে নিজে। আমরা এখানে এই বিন্দুতে প্রাবল্য হিসাব করতেছি, কিন্তু প্রাবল্যটা কার, এ এর প্রাবল্য, এই কারণে চার্জটা হবে কার, এ এর চার্জ। এ বিন্দুতে চার্জ কত, 1.5, আর মাইক্রো থাকলে একটু আগে শিখিয়ে দিছি 10 ইনভার্স 6 দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই দূরত্ব। এ থেকে সি বিন্দুর দূরত্ব কত, এক্স, নিচে দিয়ে দিব এক্স এর স্কোয়ার, ইকুয়াল টু বি বিন্দুর জন্য প্রাবল্যের সূত্র 1/4πε0। প্রাবল্য কার, বি এর। বিতে চার্জ কত, 3 মাইক্রো মানে 10 ইনভার্স 6। বি থেকে সি এর দূরত্ব কত বলেন তো, প্রশ্নে বলা আছে তারা দুজন 10 মিটার দূরত্বে ছিল। পুরাটা যদি 10 মিটার হয়, এতটুকু যদি এক্স মিটার হয়, তাহলে বি থেকে সি কত, 10 মাইনাস এক্স না, এই যে 10 মাইনাস এক্স স্কোয়ার। এতটুকু কি বোঝা গেছে বলেন তো, এতটুকু কি বোঝা গেছে? আমি কি বেশি ফাস্ট কথা বলতেছি? একজন বলছে আদাব স্যার, আদাব আদাব। বলো এতটুকু কি বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা?
আমি কি কথা আরো স্লো বলবো নাকি ঠিক আছে? এদেরকে বুঝতে পারছো কিনা বলো? ই এ ইকুয়াল টু কি লিখছি, ই বি লিখছি। এখন হচ্ছে জাস্ট ধুম ধারাক্কা কাটাকাটি হবে, ধুম ধারাক্কা কাটাকাটি। দেখো 1/4 এপসাইলন নট 6 6। তো বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে উপরে থাকে 1.5, নিচে থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ডান সাইডে কি থাকে? উপরে থাকে 3, নিচে থাকে 10 মাইনাস এক্স, তার উপরে থাকে স্কোয়ার। যেমন বলতেছ হচ্ছে না ভাই, ঠিক আছে, ওকে বুঝছি ভাইয়া, ওকে ওকে ওকে, তাহলে বুঝতেছো তোমরা না? আচ্ছা, এখন খেয়াল করো, এই কাহিনীর পরবর্তীতে আমাদেরকে যাহা করিতে হবে তাহা হচ্ছে এক্স যুক্ত যে দুইটা রাশি আছে তাদেরকে উপরে আনবো, মানে এক সাইডে আনবো, সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাবো। এক্স যুক্ত রাশিগুলোকে এক সাইডে আনবো, যে এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে, এই দুইজনকে একসাথে আনার চেষ্টা করব, আর সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে যাব। এখন এই দুইজনকে এমনভাবে আনতে হবে যাতে দ্বিপদী রাশিটাকে উপরে রাখা যায়। খেয়াল করো, এখানে 10 মাইনাস এক্স পদ কয়টা? দুইটা। এই দ্বিপদীটাকে আমি উপরে রাখার চেষ্টা করতেছি আর সিঙ্গেল পদটাকে নিচে রাখার চেষ্টা করতেছি। তাইলে কি করব আমি, দেখো তো, এটাকে এখানে নিয়ে যাব আর এটাকে এখানে নিয়ে আসবো। তাহলে ফাইনাল আমি কি পাবো? 10 মাইনাস এক্স স্কোয়ার, সেটা চলে আসছে উপরে, এক্স স্কোয়ার আসছে নিচে, 3/1.5। ঠিক আছে, স্থানান্তর করছি আমরা, একটা জায়গায় আরেকটাকে নিয়ে গেছি শুধু। এখন দেখো, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আমরা চাচ্ছি স্কোয়ার সরাই দিতে, তাইলে উভয় পক্ষে কি করিতে হবে? রুট করিতে হবে। ওকে, এখানে প্লাস মাইনাস আসে, প্লাস মাইনাস তোমার নেওয়ার দরকার নাই, শুধু প্লাস নিলেই হবে। এতটুকু হয়েছে। এখন খেয়াল করো তো, এখানে রুট স্কোয়ার রুট নিচের স্কোয়ারের সাথে কাটা যাবে, তাহলে কি থাকবে? 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1.5 দিয়ে 3কে কাটলে 2 পাওয়া যায়, 1.5 দিয়ে 3কে কাটলে কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। তাহলে এখানে কত থাকে? √2। এখন হচ্ছে সবচেয়ে মজার বিষয়, এখন তুমি একবার 10 ডিভাইডেড বাই এক্স লিখো, মাঝে যে মাইনাস আছে সেই মাইনাস, এক্স ডিভাইডেড বাই এক্স লিখো ইকুয়াল টু √2। এক্স দিয়ে এক্সকে কাটো, 1 থাকে, তাহলে 10/x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে √2। তাহলে 10/x ইকুয়াল টু হবে √2 প্লাস 1। এটা তুমি চাইলে ক্যালকুলেটারে বসাই দিতে পারো। √2 এর মান মনে হয় 1.414, তার সাথে 1, তার মানে 2.414। তারপর এখান থেকে এক্সের মান তোমার বের করতে হবে, এক্সটাকে এখানে নিয়ে যাও, এটাকে নিচে নিয়ে আসো, তাহলে 10 ডিভাইডেড বাই √2 প্লাস 1 ইকুয়াল টু এক্স। যা আসবে তা হচ্ছে অ্যান্সার, যা আসবে তত হচ্ছে অ্যান্সার, এত মিটার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো তো? বলো তো এই প্রশ্ন বুঝতে পারছো কিনা? এটা কিন্তু অলরেডি পরীক্ষায় আসছে একবার, হ্যাঁ, 20-এ না যেন 21-এ আসছে একবার, ইম্পর্টেন্ট প্রশ্ন। বা ও, যারা ক্লাস করতেছো এটা হিসাব করে বলো যে 10/√2 প্লাস 1 কত হয় অ্যান্সার? এটার অ্যান্সার কত হয়? দেখো খেয়াল করো, রুটটা কিন্তু শুধু 2 এর উপরে আছে, পুরোটার উপরে রুট নাই কিন্তু। এটা একটু খেয়াল করিও, পরীক্ষার সময় তোমরা এই ঝামেলাটা করো। এই যে √2, রুটটা শুধু 2 এর উপরে আছে, বাকিটুকু রুটের বাইরে। তুমি চাইলে আলাদাভাবে হিসাব করতে পারো, √2কে আলাদা হিসাব করো, তার সাথে প্লাস 1 হিসাব করো, তারপরে 10 ডিভাইডেড বাই আনসার করো, তাহলে কত আসে দেখো। এটা বোঝা গেছে কিনা বলো? তাহলে এক্স এর মান যে পাইলাম আমরা, এটাই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় বিন্দু। বলো তো বোঝা গেছে কিনা? যেমন বলছো ক্লিয়ার ভাই, ওকে। আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছেন? বাকিরা বাকিরা কি বুঝতে পারছেন কিনা? বাকিরা বুঝতে পারছেন কিনা? বাকি হচ্ছে কারো কোনো সারা শব্দ নাই? ওকে, চলেন তাহলে এই অংশ শেষ করলাম আমরা। ওকে, এখন তাহলে এটা মুছলাম। এখন একটা প্রশ্ন লিখবো, সেটা হচ্ছে যারা ক্লাস করতেছো তোমাদের জন্য হোমওয়ার্ক। বাই দ্য ওয়ে, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, তুমি করে বলতেছি, মাইন্ড করিও না, হ্যাঁ? ওকে, এখন হচ্ছে স্নিগ্ধনা
4.142 আমি মুছে ফেলছি, তারপরে বলছি একটু লেট হয়ে গেছে। ওকে, আগেরটার অ্যান্সার হচ্ছে 4.142। সবাই লিখে ফেলো যারা লিখো নাই। স্নিগ্ধা কি আসো? আচ্ছা, 4.142 হচ্ছে আগেরটার আনসার। স্নিগ্ধা বলছে আগেরটার আনসার 4.142। থ্যাংক ইউ। ওকে, পরে এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা নিজেরা করে আমাকে দেখাবেন, ইনবক্সে পাঠাবেন ছবি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এখানে হচ্ছে +50 ন্যানোকুলম চার্জ আছে এখানে, আর এখানে হচ্ছে -8 ন্যানোকুলম। এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিটার। আমি জানতে চাচ্ছি নিষ্ক্রিয় বিন্দু কোথায়। খাতায় একটু লিখে রাখো, নিষ্ক্রিয় বিন্দু কোথায়। এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। এটা করে আমাকে ইনবক্সে ছবি পাঠাবা, ঠিক আছে? যারা এখনকার ক্লাসটা বুঝছো ভালো করে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, দেখা মাত্র আনসার করে দিতে পারবে। ওকে, আমরা পরের টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, ইংলিশে বলে ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। যেমন একটা ডাইপোল কিভাবে সৃষ্টি হয়? সমধর্মী দ্বিমেরুর জন্য খেয়াল রাখবেন, সমমানের দুইটা চার্জ থাকতে হয়, সমমানের দুইটা চার্জ থাকতে হয় এবং কাছাকাছি দূরত্বে অবস্থান করতে হয়, কাছাকাছি অবস্থান করতে হয়। সমমানের দুইটা চার্জ কাছাকাছি যদি থাকে তাহলে যে গঠন তৈরি হয় সেটাকে বলা হয় ডাইপোল। ওকে, তাহলে সমমানের দুইটা চার্জ খেয়াল করো তো। এখানের মধ্যে আমি নিলাম হচ্ছে মনে করো 5 মাইক্রোকুলম চার্জ, এখানে আরেকটা নিলাম 5 মাইক্রোকুলম চার্জ। তাদের মধ্যবর্তী দূরত্ব খুবই কাছাকাছি আছে, তারা 3 মিলিমিটার দূরত্বে আছে। সমমানের চার্জ হয়েছে, দুইটা সমমানের চার্জ এবং তারা 3 মিলিমিটার দূরত্বে আছে। তাহলে সমমানের চার্জ হয়েছে, কাছাকাছি হয়েছে, তাহলে এটাকে কি ডাইপোল বলা যাবে? বলা যাবে না। আরেকটা পয়েন্ট আছে, সমমানের চার্জ হইতে হবে কিন্তু বিপরীত ধর্মী হইতে হবে, অর্থাৎ একটা প্লাস হইলে আরেকটা মাইনাস। তার আমি যদি এটাকে প্লাস বলি, এটাকে যদি মাইনাস বলি, তাহলে এই যে গঠন তৈরি হয়েছে সেই গঠনটাকে আমরা একটা ডাইপোল বা দ্বিমেরু বলতে পারবো। বুঝতে পারছো? দ্বিমেরু কখন হবে? তাহলে খেয়াল করো তো, আমার কাছে যদি একটা ইলেকট্রন থাকে এখানে এবং কিছুটা দূরত্বে, ধরো 10 অ্যাংস্ট্রম দূরত্বে, এখানের মধ্যে একটা প্রোটন রাখা আছে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। এটা কি ডাইপোল হবে কিনা বলো তো? এটা ডাইপোল কিনা? একটা ইলেকট্রন এবং একটা প্রোটন 10 অ্যাংস্ট্রম দূরত্বে রাখা আছে, এটা ডাইপোল হবে কিনা বলো? এটা ডাইপোল হবে কি না? এটা কি ডাইপোল হতে পারবে? বলো তো। এটা কি ডাইপোল হতে পারবে কিনা বলো? এটা কি ডাইপোল হতে পারবে? একটা প্রোটন এবং একটা ইলেকট্রনকে যে রাখলাম, সে কি ডাইপোল হতে পারবে? স্নিগ্ধারা বলছে হবে। হ্যাঁ, ভেরি গুড। কেন হবে না? কেন হবে না? এক নম্বর হচ্ছে কাছাকাছি দূরত্বে আছে, 2 নম্বর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, তাহলে কাছাকাছি তো আছেই, বিপরীত ধর্মীয় হয়েছে। এখন দেখবো যে মান সমান কিনা। ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 না, মাইনাস এতগুলো। আর প্রোটনের চার্জ কত? +1.6 × 10⁻19। তার মানে চার্জের মান সমান, একটা প্লাস আর একটা মাইনাস। সব তিনটা শর্ত মেনে চলছে, সুতরাং এটা অবশ্যই ডাইপোল হবে। ঠিক আছে, এটা অবশ্যই ডাইপোল হবে, ডাইপোল হতে হবে। এখন মজার বিষয় খেয়াল করো তো, এইটা যদি একটা ইলেকট্রন আর একটা প্রোটন হয়, খেয়াল করো, এই ইলেকট্রনটা যদি ঘুরতে থাকে তাহলে কি ডাইপোল হবে? ঘোরার সাথে ডাইপোলের কি কোনো সম্পর্ক আছে? রফিউজ্জামান, চার্জ দুইটা বিপরীতধর্মী কিন্তু মান মনে নাই, এটা কি বলো? মান মনে রাখতে হবে, ইলেকট্রন এবং প্রোটনের চার্জের মান সমান। এখন বলো, এই যে ইলেকট্রনটা সে হচ্ছে এই যে এইভাবে ঘুরতেছে, তো এখানে কি আমি কোনো শর্তে ঘুরার কথা বলছি এখানে, যে ঘুরতে হবে বা ঘুরতে পারবে না, এরকম তো কিছু বলি নাই। সুতরাং ইলেকট্রনটা যদি ঘুরতে থাকে, স্টিল এটা কি ডাইপোল, স্টিল এটা কি ডাইপোল। এখন তুমি চিন্তা করে দেখো তো, এটাকে যদি আমি নিউক্লিয়াস বলি, যার নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, বাইরের দিকে একটা ইলেকট্রন ঘুরতেছে, তাহলে কি তোমার হাইড্রোজেন পরমাণুর কথা মনে পড়ে না?
হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন থাকে, কেন্দ্রে একটা ইলেকট্রন বাইরের দিকে ঘুরতে থাকে, তাহলে হাইড্রোজেন পরমাণুকে আমরা একটা জলজ্যান্ত ডাইপোল বলতে পারি। হাইড্রোজেন পরমাণু হচ্ছে একটা জলজ্যান্ত ডাইপোল। বুঝতে পেরেছো? বুঝছো কিনা বলো? হাইড্রোজেন পরমাণু যে একটা ডাইপোল, এই ঘটনা কি বুঝতে পারেছো কিনা? হাইড্রোজেন পরমাণু যে একটা ডাইপোল, সেটা বুঝতে পেরেছো কিনা? রফিজ্জামান, হ্যাঁ ওকে। লাইভ ক্লাস করতেছে হচ্ছে 8 জন। ওকে, বুঝতে পারছো তো না যে হাইড্রোজেন পরমাণু কিন্তু একটা ডাইপোল। হাইড্রোজেন পরমাণু একটা ডাইপোল, ঠিক আছে? ইনফ্যাক্ট যে কোনো পরমাণুর মধ্যেই ডাইপোলের বৈশিষ্ট্য থাকে। ডাইপোলের বৈশিষ্ট্য যে কোনো পরমাণুর মধ্যেই থাকে। যাই হোক, মানে কেন্দ্রে যতটা প্লাস থাকে, বাইরে ততটা মাইনাস থাকে। যাই হোক, এখন আমরা আমাদের কাজে আসি। ডাইপোল সম্পর্কে আমরা চিনছি যে ডাইপোল কেমনে হয়, কখন হয়, সেই জিনিস আমরা জানছি। এখন হচ্ছে আমরা ডাইপোল সংক্রান্ত 2টা টাইপের ম্যাথ হয়। হ্যাঁ, বুঝলাম। ডাইপোল থেকে 2টা ম্যাথ, একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা ডাইপোল ভ্রামক। ডাইপোল ভ্রামক, এটা একটু লিখেন, দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। একটা দ্বিমেরু আমরা আঁকাই, দেখেন এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ আছে, আর এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ আছে। মধ্যবর্তী দূরত্ব এই তাদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 L, সেন্টার হচ্ছে ও। তাহলে এই পাশে দূরত্ব L, এই পাশে দূরত্ব L, টোটাল দূরত্ব হইল কত? 2L, 2L। তাহলে দ্বিমেরু ভ্রামক ইকুয়াল টু, দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি ইকুয়াল টু ছোট হাতের পি, পি ইকুয়াল টু হয় যে কোনো একটা চার্জের মান ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী লম্ব দূরত্ব, ঠিক আছে? যে কোনো একটা চার্জের মান ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে আমাদের এখানে চার্জের মান কত? কিউ, আর মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? 2L। তাহলে 2L কিউ, এই যে জিনিসটা পাইলাম আমরা, এটাকেই আমরা বলতে পারি দ্বিমেরু ভ্রামক। এটাই কি? দ্বিমেরু ভ্রামক। এটার দিক আছে, দিক কোন দিকে? এটা একটা ভেক্টর রাশি, মনে রাখতে হবে। দ্বিমেরু ভ্রামক কীরকম রাশি? ভেক্টর রাশি। আর যেহেতু ভেক্টর রাশি, সুতরাং তার দিক থাকবে, দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। কোন দিকে হবে? এই যে মাইনাস চার্জ, মাইনাস থেকে প্লাস চার্জের দিকে হচ্ছে দ্বিমেরু ভ্রামক ভেক্টরের ডিরেকশন। ওকে, তাহলে ডাইপোল মোমেন্ট, ইংলিশে বলে ডাইপোল মোমেন্ট, অনেক সময় বাংলায়ও মোমেন্ট শব্দটা বলে ফেলে। মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, ডাইপোল মোমেন্ট বা ডাইপোল ভ্রামক। বোঝা গেল? আচ্ছা, এটা কি বোঝা গেছে কিনা ডাইপোল মোমেন্ট? ডাইপোল মোমেন্ট। আরেকটা কথা হচ্ছে, যে কোনো একটা ডাইপোলকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, এখানের মধ্যে যদি আমি একটা ডাইপোলকে রাখি, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা ধরো প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে আমার সেই ডাইপোলটা। তাহলে এই ডাইপোলটা কি করে? ঘুরতে শুরু করে, এটার মধ্যে একটা টর্ক সৃষ্টি হয়। এই যে মাইনাস, এই মাইনাসটাকে, ইলেকট্রিক ফিল্ড যেহেতু সামনের দিকে, মাইনাস চার্জ উল্টা দিকে বল অনুভব করে, আর এটা প্লাস, সুতরাং সে সামনের দিকে যাইতে চায়। এভাবে চিন্তা করো যে তুমি একটা কাঠি বা কিছু একটা আছে, যেটাকে এই পাশকে তুমি টান দিচ্ছ আর এই পাশকে ধাক্কা দিচ্ছ, তাহলে কি এটা ঘোরা শুরু করবে না? আর যখনই ঘোরা শুরু করতে চায়, তখন তার মধ্যে একটা টর্ক তৈরি হয়ে যায়। তাহলে ডাইপোলে ক্রিয়াশীল টর্ক, টর্ক টাও ইকুয়াল টু হয় পি ক্রস ই বা পিই সাইন থিটা, পিই সাইন থিটা, এটা একটু মনে রাখতে হবে। ডাইপোল ভ্রামকের মান হয় 2L কিউব, আর ডাইপোলের উপর ক্রিয়াশীল টর্ক হচ্ছে পিই সাইন থিটা, যেখানে পিটা কি? এই যে 2L কিউব, পিটা হচ্ছে সেই যে ভ্রামক। এটা, এই দুটো সূত্র বোঝা গেছে? এমডি শৌকত আলী,
ওকে, ধারণা বলছে জি ভাইয়া। বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এই যে দুইটা ফর্মুলা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? দ্বিমেরু ভ্রামকের যে ফর্মুলা সেটা, তারপরে দ্বিমেরু ভ্রামকের উপর ক্রিয়াশীল টর্ক, এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? সিদ্ধান্ত বলছো ক্লিয়ার। আর বাকিরা সবার ক্লিয়ার কিনা এতটুকু? আচ্ছা, তোমরা সবাই কি ম্যাথ ডিপার্টমেন্টের নাকি? তোমাদের হচ্ছে কলেজের নাম এবং ডিপার্টমেন্টের নামটা একটু লিখো তো। মনে তো হচ্ছে সবাই ম্যাথের। তোমরা কি ম্যাথের সবাই? তোমরা কে কোন কলেজ থেকে পড়াশোনা করতেছো আর হচ্ছে কে কোন ডিপার্টমেন্টের, এটা একটু লিখে দাও তো কমেন্টে। ওকে, তোমরা লিখতে থাকো, আমি হচ্ছে পরের কোয়েশ্চনটা লিখি। হ্যাঁ, আশা করতেছি এতটুকু ক্লিয়ার হয়েছে সবার। ওকে, তাহলে ফর্মুলা মনে রাখতে হবে 12Q আর হচ্ছে PE sin থিটা। যখনই দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট সংক্রান্ত কিছু দেখবা, সাথে সাথে যেন এগুলা মাথায় আসে। ওকে, প্রশ্ন খেয়াল করো। প্রশ্ন হচ্ছে কি, একটি তড়িৎ দ্বিমেরুর চার্জ হচ্ছে 2 × 10⁻⁶ কুলম্ব। আচ্ছা, প্রশ্ন লিখি আমি। একটি তড়িৎ (3 × 10⁻⁶ কুলম্ব এবং দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে কত? 1 সেন্টিমিটার। এটিকে বাহ্যিক 2 × 10⁻⁵ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিমেরু ভ্রামক কত? 1 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিমেরু ভ্রামক কত। 2 নম্বর প্রশ্ন হইতিছে, আমার যেহেতু এখানে লেখা আছে এই জন্য আমি হচ্ছে স্পেস দিয়ে লিখতেছি। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল সর্বোচ্চ টর্ক কতখানি? প্রশ্ন লিখো। দাস হচ্ছে ম্যাথ বলছো, ম্যাথ ডিপার্টমেন্টের। রফিউজ্জামান হচ্ছে আজিজুল হক কলেজ। ওরে বাবা, বিখ্যাত কলেজ থেকে আসছে তো, বগুড়া না? গণিত বিভাগ। হ্যাঁ, আজিজুল হক কলেজ তো অনেক বিখ্যাত কলেজ। আর বগুড়া না, বগুড়ায় হচ্ছে আমাদের একজন স্যারের বাসা হচ্ছে বগুড়া। বগুড়ার মানুষ নাকি হচ্ছে অনেক জ্ঞানী হয়, মেধাবী টাইপের। স্যার আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স পড়ায়, বুঝছো? এবং কোয়ান্টাম মেকানিক্স পড়াইতে পড়াইতে স্যারের মাথা একটু বেশি জ্ঞানী মানুষ তো, বেশি জ্ঞানী মানুষদের এই এক সমস্যা, মানে স্বাভাবিক থাকতে পারে না আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে এগুলো পারবা কিনা বলো তো? এগুলো তো পারা উচিত। ক্লাস 1-2 বাচ্চাও পারবে এখানে, এগুলা পারবে না? সূত্র লেখা আছে, সব রেডি করা আছে, তুমি খালি হচ্ছে মান বসাবা, ক্যালকুলেটরে চাপ দিবা, আনসার চলে আসবে,
খতম কিচ্ছা। তার মানে এটা কি দেওয়া আছে, দ্বিমেরুর চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে একটার চার্জ কিউ, এটা কিসের মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, দৈর্ঘ্য মানে 2L, দৈর্ঘ্য মানে কি 2L দেওয়া আছে, এটিকে বাহ্যিক এত তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, এটা কিসের মান, ই এর মান। তো তুমি বের করো এখান থেকে 2L, খেয়াল করো পুরোটার মান দেওয়া আছে একসাথে। 2L হচ্ছে 1 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার নিলে 100 দিয়ে ভাগ করতে হয়, 0.01। কিউ এর মান হচ্ছে কত, 3 × 10⁻⁶। ঠিক আছে। আমি খুবই শওকত আলী বলছো হচ্ছে নোয়াখালী গভট কলেজ ম্যাথ ডিপার্টমেন্ট। নোয়াখালীর মানুষ খুবই মানে কি বলে হসপিটালিটি খুবই ভালো এদের। আমি নোয়াখালীতে পরীক্ষা দিতে গেছিলাম বুঝছো, তাদের আয়োজন দেখে বাইরে ভাই আমি নোয়াখালী সম্পর্কে আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। রফিউজ্জামান আমি খুবই অধম, তাই নাকি? পড়াশোনা করো, অধম থেকে উত্তম হয়ে যাও। স্নিগ্ধা না স্যার যদি আপনার লাইফে স্যার দেখলে তো শেষ, অবস্থা খারাপ। তবে স্যার হচ্ছে এইসব ফেসবুক টেসবুকিংয়ে নাই, কোনো একটা বই নিয়ে পড়ে আছে হয়তো, এইসব ফেসবুক টেসবুক উনি চালায় না, বুঝছো না। তবে আমি স্যারকে নিয়ে খারাপ কিছু বলি নাই, আমি ভালো কথা বলছি যে যারা অতিরিক্ত জ্ঞানী মানুষ, মানে অনেক জ্ঞানী, যারা পড়াশোনা করতে করতে তারা হচ্ছে মানে কি বলে উচ্চ লেভেলে চলে যায়। আমরা যারা আম পাবলিক আছি না, আমাদের থেকে একটু উচ্চ লেভেলে চলে যায়, তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা সবসময় অন্যরকম হয়, বুঝতে পারছো? এটা হলো কথা, তোমরা আবার উল্টা দিকে নিয়ে যায় না, আমি কিন্তু খারাপ কিছু বলি নাই। তাহলে আপনি ফেল। স্যার দেখলে অবস্থা খারাপ আছে, বাট আমি কিন্তু স্যারের প্রশংসা করছি, খারাপ কিছু বলি না। আমি বলছি যে স্যার হচ্ছে আমাদের মতো, আমরা তো হচ্ছে আম পাবলিক, আমরা কি বলে খুবই সাধারণ মানুষ, আমাদের চেয়ে উচ্চ লেভেলের মানুষ। মানে আমাদের এই যে আমরা যে রিলস দেখে দেখে সময় কাটাই দিই, মুভি দেখি, গান শুনি, এইসবে ওনারা নাই। ওনারা হচ্ছে বই পড়ে, চিন্তা করে, গবেষণা করে, ল্যাবে কাজ করে। ওনাদের মানে ওনাদের ওনাদের জগৎটা আলাদা, বুঝছো? তোমরা তো হচ্ছে আমার কোট খাওয়াই দিবা, যে অবস্থা শুরু করছো ইচ্ছা করে করে। আমি খারাপ কিছু বলি নাই ভাই। ওকে, এখন আসো, এটার মান কত হয়? 3 × 10⁻8 হয় নাকি? 3 × 10⁻8। এখন তোমরা হচ্ছে একটু কষ্ট করে বলো এটার একক কি হবে, এই যে দ্বিমেরু ভ্রামকের একক কি হবে বলো। টাও সর্বোচ্চ টর্ক, সর্বোচ্চ টর্ক মানে টাও ম্যাক্স, ম্যাক্স ইকুয়াল টু কি হবে বলো তো? সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হইতে পারে? সাইন থিটার ম্যাক্সিমাম মান হইতে পারে 1 যখন থিটার মান 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি বসাই দিবা, তাহলে সাইন থিটার মান হয়ে যাবে 1। এখানে থাকবে শুধু পিই, পি এর মান কত, এই যে এখান থেকে পাইছো 3 × 10⁻8, আর ই এর মান কত, যে 2 × 10⁻5। তাহলে কাটাকাটি করো, -8 -5, 8 আর 8 5 কত হয়, 13 নাকি 12? 13ই তো মনে হয়, 8 13। টর্কের একক কি? নিউটন মিটার। টর্কের একক হচ্ছে নিউটন মিটার, ইহা হচ্ছে আমাদের অ্যান্সার। এটার একক বলো কি হবে, পি এর একক বলো, পি এর একক বলো। বলো পি এর একক বলো। বলো দ্বিমেরু ভ্রামকের একক কি হবে? কয়টা বাজে? 10টা 17। আর বেশিক্ষণ না, অলরেডি 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে না। আর কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ। ক্যাপাসিটরে 2-3টা অঙ্ক দেখাবো, তারপরে শেষ। স্টুডেন্ট লাইভে আছে কয়জন? 9 জন। তার মধ্যে একজন তো মনে হয় আমি নিজেই নাকি। বলো পি এর একক বলো। বলো, বলতে পারবা পি এর একক? পারা তো উচিত।
হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডাইপোল মোমেন্ট, বলো। ডাইপোল মোমেন্টের একক কি বলো? এই যে 2L, এতটুকু কি দূরত্ব, দূরত্বের একক কি হয়? মিটার। আর কিউ হচ্ছে কি চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। একসাথে লিখলে কুলম্ব মিটার, কুলম্ব মিটার, কুলম্ব মিটার। বা সিএম, বড় হাতের সি লিখবা, তাহলে কুলম্ব বোঝা যাবে। কুলম্ব মিটার, ছোট হাতের সিএম লিখলে সেন্টিমিটার হয়ে যাবে। বড় হাতের সি, ছোট হাতের এম, কুলম্ব মিটার বা মিটার কুলম্ব, যা খুশি লিখো। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা তাহলে এখান থেকে বের হই, আমরা চলে যাই হচ্ছে ক্যাপাসিটর বা ধারক। ক্যাপাসিটর বা ধারকে, এটা দিয়েই আমাদের লাস্ট টপিক, এটার পরে শেষ। ক্যাপাসিটর বা ধারক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, বুঝছো? গত বছরগুলোতে ক্যাপাসিটর বা ধারকের প্রশ্ন আসছে। সিএম নাকি এমসি একই জিনিস, বড় হাতের এম লিখলে আবার হবে না, ছোট হাতের এম, বড় হাতের সি। এখন আসো ধারক বা ক্যাপাসিটর। ধারক বা ক্যাপাসিটর, ধারক বা ক্যাপাসিটর। ধারক বা ক্যাপাসিটর কি করে? শক্তি সঞ্চয় করে রাখে। হ্যাঁ, শক্তি সঞ্চয় করে রাখে, ইলেকট্রিক এনার্জি সঞ্চয় করে রাখে, এবং তার মধ্যে চার্জও জমা থাকে। চার্জ জমা করার মাধ্যমে সে কি করে? শক্তি সঞ্চয় করে রাখে। এখন খেয়াল করো, একটা ধারকের ধারকত্বের যে ফর্মুলা, ধারক বিভিন্ন রকমের হয়, গোলীয় ধারক হয়, আবার সমান্তরাল পাত ধারকও হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক, এটা থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু, যে কোনো সময় ধারকত্বের ফর্মুলা হচ্ছে যে কোনো ধারকের জন্য সি ইকুয়াল টু কিউ বাই বি। কিউ হচ্ছে সঞ্চিত চার্জ, বি হচ্ছে ভোল্টেজ। কিউ হচ্ছে সঞ্চিত চার্জ, বি হচ্ছে ভোল্টেজ, সি হচ্ছে ধারকত্ব। এটা ইকুয়াল টু সমান্তরাল পাত ধারক, এটা সবার জন্য। এই যে ধারকত্বের যে ফর্মুলা, এটা হচ্ছে সবার জন্য। এটা কার? সবার জন্য প্রযোজ্য, সবার জন্য, সর্বক্ষেত্রে প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। এখন যদি যে কোনো ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই বি লেখা যায়। সমান্তরাল পাত ধারক যদি হয়, সমান্তরাল ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু এ এপসাইলন নট ডি। এখানে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক দিতে হয় তাহলে এপসাইলন নটের পাশে দিতে হবে। সি ইকুয়াল টু এ এপসাইলন নট ডি, এ এপসাইলন নট বাই ডি। যেখানে এটা হচ্ছে ধারক কীরকম হয়, এটা হচ্ছে একটা প্লেট, এই যে এরকম একটা প্লেট আছে, তার পাশে হচ্ছে এখানে আরেকটা প্লেট আছে, এই যে দুইটা প্লেট আছে রাখা, এই যে এটা হচ্ছে একটা প্লেট, আর তার পেছনে হচ্ছে আরেকটা প্লেট। ঠিক আছে, এই যে এরকম মুখোমুখি দুইটা প্লেট। এই দুইটা প্লেটের মধ্যবর্তী যে দূরত্ব, এই দুইটা প্লেটের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় ডি। দুইটা প্লেটের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু, দুইটা প্লেটের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি, এবং প্রতিটি প্লেটের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে বলা হয় এ। অর্থাৎ আমি যদি বাইরে থেকে এভাবে যদি দেখাই যে এটা হচ্ছে একটা প্লেট, এটা হচ্ছে আরেকটা প্লেট, এবং দুই প্লেটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং এই প্লেটগুলোর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। এই যে মানগুলো এখানে বসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ধারকত্বের সূত্র। আমি একসাথে লিখে দিই। কোনো একটা ধারকে সঞ্চিত শক্তি, ধারকে কতটুকু শক্তি সঞ্চিত থাকে, ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু, ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। সূত্রটা মনে রাখো, সি ইকুয়াল টু কী হয়? হাফ সি ভি স্কোয়ার। আরও দুইটা ফর্মুলা এখান থেকেই লেখা যায়, বাট এটা মেইন, এটা তুমি মনে রাখলেই হবে। হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। বুঝতে পারছো? সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। বুঝতে পারছো? এটা মেইন ফর্মুলা, এটা মনে রাখবো, হাফ সি ভি স্কোয়ার। এখন তুমি সি এর জায়গায় যদি কিউ বাই বি বসাও, কিউ বাই বি বসাও, তার নিচের একটা বি উপরে একটা বি কাটা যাবে, তাহলে হাফ কিউ বি হবে আর একটা ফর্মুলা। বুঝতে পারছো? আবার বি এর জায়গায় যদি তুমি বিটাকে এখানে নাও, সিটাকে নিচে নিয়ে আসো, তাহলে কিউ বাই সি, এই যে বি এর জায়গায় কিউ বাই সি যদি বসাও তাহলে কিউ স্কোয়ার বাই টু সি আর একটা ফর্মুলা পাবো। বাট এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখো, হাফ সি ভি স্কোয়ার। এখন আসো মেইন কাহিনীতে। মেইন কাহিনী হচ্ছে ধারককে তুমি চাইলে, আমরা যে আগে পড়ে আসছি এগুলো যদিও,
রোধকে যেভাবে শ্রেণীতে সমান্তরালে সংযুক্ত করতাম না, ওভাবে ধারককেও শ্রেণীতে তারপরে সমান্তরালে। এটা হচ্ছে একটা ধারক, এই যে এরকম আমরা হচ্ছে এখানে তিনটা ধারক, দুইটা প্যারালাল প্লেটকে ধারক বলে। মনে রাখবা, এরকম যদি সিম্বল দেওয়া থাকে দুইটা সমান প্লেট, তাহলে বুঝবা যে এটা ধারক। একটা প্লেট লম্বা আর একটা প্লেট খাটো, এটা দিয়ে হচ্ছে ব্যাটারি বা কোষ বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটর আর এটা হচ্ছে ব্যাটারি বা সেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মনে করো যে ধারক, যেখানের মধ্যে এই যে ধারক। তাহলে এখানে চারটা ধারক, এগুলা কিভাবে রাখছি আমরা? শ্রেণী সমবায় রাখছি। এটার ধারকত্ব C1, এটা C2, এটা C3, এটা হচ্ছে C4। এখানে হচ্ছে চারটা ধারক আছে। আবার আমি এখানে হচ্ছে চারটা ধারককে রাখতেছি। এখানে যে তিনটা ধারক রাখলাম, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখানে চারটা ধারক রাখা আছে। কোন সমবায় এরা? শ্রেণী সমবায়। কোন সমবায়? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব, এটাকে কি বলতেছি? তুল্য ধারকত্ব। একটু লিখো, তুল্য ধারকত্ব CS ইকুয়াল টু হবে কি? এই সবগুলাকে উল্টায় যোগ করতে হবে। 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, যতটা থাকে ততটা, তাকে আবার ইনভার্স করতে হবে। আর এই যে সমান্তরালে যখন আছে, তখন তাদের যে তুল্য ধারকত্ব, সেটাকে CP বলতেছি, তখন তাদেরকে জাস্ট যোগ করে দিলেই হয়। প্লাস C4, তোমার যত খুশি জাস্ট কি করতে থাকো? যোগ করতে থাকো। তাহলে আমি কি বুঝাইতে পারলাম যে সাধারণত রোধের ক্ষেত্রে আমরা কি করতাম? শ্রেণীতে থাকলে সরাসরি যোগ করতাম। এখন আমরা কি করতেছি? ক্যাপাসিটরের ক্ষেত্রে সমান্তরালে থাকলে সরাসরি যোগ করব, আর শ্রেণীতে থাকলে হচ্ছে যে উল্টায় যোগ করে আবার ইনভার্স করব, 1/, করে আবার ইনভার্স করব। বুঝতে পারছো? এই দুইটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। বুঝছো কিনা বলো? ফর্মুলা, তুল্য ধারকত্বের ফর্মুলা বোঝা গেছে কিনা? তুল্য ধারকত্বের ফর্মুলা বোঝা গেছে কিনা বলো। বলো বলো, জলদি বলো, আমরা হচ্ছে শেষ করে দিব আর কিছুক্ষণ, 10 মিনিটের মতো। কয়টা বাজে? 10:30। হাই হাই। স্নিগ্ধা বলছো হচ্ছে বুঝছো, MD শওকত বলছে ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে, ভেরি গুড। তাহলে সূত্রগুলো একটু লিখে রাখো। হ্যাঁ, এখানে বোর্ডে আমি যা লিখছি এগুলো খাতায় উঠে রাখো, কাজে লাগবে, এগুলো নোট করে রাখো। এখন হচ্ছে আমরা আসি আমাদের প্রশ্নে আসি। দেখো, প্রশ্ন হচ্ছে বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 ফ্যারাড। মুছতেছি, হ্যাঁ, বুঝলাম। এমডি রফিউজ্জামান বলছে জি ভাই ক্লিয়ার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে, বায়ু বা বাতাস পূর্ণ একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 ফ্যারাড এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার হলে পাতের ক্ষেত্রফল কত? বুঝতে পারছো? 1 মিলিমিটার না দিয়ে 3 মিলিমিটার দিই। এখান থেকে আমাদের কি বের করতে হবে? পাতের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, পাতের ক্ষেত্রফল। আর খেয়াল করো, ধারকত্ব দেওয়া আছে, ধারকত্ব 1 ফ্যারাড, মানে হচ্ছে সি এর মান দেওয়া আছে। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 3 মিলিমিটার, এটা হচ্ছে ডি এর মান দেওয়া আছে। পাতের ক্ষেত্রফল বের করতে হবে, দ্যাট মিনস এ এর মান বের করতে হবে। যেহেতু এটা সমান্তরাল পাত ধারক বলা আছে, সুতরাং আমরা ফর্মুলা জানি সি ইকুয়াল টু A ε0 K/D।
ঠিক হ্যাঁ। এখন এ এর মান আমরা এখান থেকে বের করব। এপসাইলন নটের মান আমাদের মুখস্থ, যেহেতু বায়ুপূর্ণ বলছে বায়ুর জন্য কে এর মান 1, তাহলে 1। ডি এর মান কত? ডি কত? 3 মিলিমিটার। মিলি মানে কত? ইনভার্স 3, একটু আগে লিখে দিছি। 3 মানে মিলি মানে 10^3। ধারক কত? 1 ফেরার, তাহলে এখানে 1 বসাই দিলাম। এখান থেকে আমাকে এ এর মান বের করতে হবে, তাহলে আর গুণন করো। এ ইকুয়াল টু হবে 3 ইন্টু 10^3 ডিভাইডেড বাই এপসাইলন নটের মান 8.854, 10^12। যাহা আসিবে তত মিটার স্কোয়ার হবে আনসার। বলো বুঝেছো কি না? বলো তো বুঝতে পারছো কিনা? আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনি পড়ে। বলো বুঝছো কিনা বলো। এটা বোঝা গেছে কিনা এই ম্যাথ? খুবই সিম্পল, সহজ, পানির চেয়েও সহজ ম্যাথ। ক্লিয়ার কিনা বলো তো? এমডি শওকত আলী বলছে জি ভাইয়া। ওকে শওকত আলী, মনে হয় তুমি অনেক পরে জয়েন করছো আমাদের সাথে, না? বলো তারপরে বলো বাকিরা। বলো তো। রফিকুজ্জামান বলছো ক্লিয়ার হয়েছে। ওকে তাহলে আমি এটা মুছলাম। লাস্ট কোয়েশ্চেন। কয়টা বাজে? 10:30। বাবা রে, লাস্ট কোয়েশ্চেন। শওকত আলী 30 মিনিট লেট করে ফেলছি। হ্যাঁ লেট করে ফেলছো, তোমার কমেন্ট আমি আগে দেখি নাই। যাই হোক, 2, 3, 4 তুলনা করো। 2, 3, 4 মাইক্রোফেরাড। প্রশ্ন লিখো। 2 মাইক্রোফেরাড, 3 মাইক্রোফেরাড, 4 মাইক্রোফেরাডের তিনটি ধারককে প্রথমে শ্রেণীতে সংযুক্ত করা হলো এবং পরবর্তীতে সমান্তরালে যুক্ত করা হলো। উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের তুলনা করো। প্রশ্ন বোঝা গেছে? লেখা বুঝবে না, এই জন্য আমি মুখে বলছি। আবার বলতেছি, দেখো 2 মাইক্রোফেরাড, 3 মাইক্রোফেরাড, 4 মাইক্রোফেরাডের তিনটি ধারককে প্রথমে শ্রেণীতে, প্রথমে কেমনে লাগাইছে? শ্রেণীতে, ওকে, সংযুক্ত করা হলো। পরবর্তীতে সমান্তরালে সংযুক্ত। প্রথমে শ্রেণীতে ছিল, পরবর্তীতে কেমনে? সমান্তরালে সংযুক্ত করা হয়েছে। উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের তুলনা করিতে কইয়াছে। উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের তুলনা করিতে হইবে। তাহলে প্রথমে অ্যান্সার, প্রথমে কি রকম ছিল? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি কেমনে রাখা হয়েছে দেখো, 2, 3, 4, তাই না? এই যে শ্রেণী সমবায়, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। মাইক্রো আছে, মাইক্রোফেরাড। এখন শ্রেণীতে তুল্য ধারকত্ব কত হয় বলো তো? CS ইকুয়াল টু, একটু আগে শিখছিলাম আমরা, 1/C1, 1/C2, 1/C3, তাহার উপরে ইনভার্স। 1/C1 এর জায়গায় লিখো 2, 1/3 প্লাস 1/4, তার উপরে ইনভার্স। লসাগু হবে কত? 12 নাকি? লসাগু নিয়ে নাও 12, 6 2 12, 3 4 12, ইনভার্স হচ্ছে 1, 6 4 10 3 13, 12/13। ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে উল্টে দেওয়া। দেখো উপরে হবে 13, নিচে হবে 12, এটার উপরে ইনভার্স দাও। ইনভার্স দিলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, আর কিছু না।
এত আনসার যেহেতু মাইক্রোতে ছিল, সবগুলা কিসে ছিল? মাইক্রোতে ছিল, তাইলে ফাইনাল আনসার যেটা আসছে সেটাও আসছে আমাদের মাইক্রো ফ্যারাডে। বুঝতে পারিছ? প্রথম ক্ষেত্রে তুল্য ধারকত্ব আমরা পাইলাম এটা। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সমান্তরালে যখন যুক্ত করা হয়েছিল তখন তুল্য ধারকত্ব কত হবে? সমান্তরালে কিভাবে সংযুক্ত করা হয়? এই যেভাবে এখানে একটা ধারক রাখছে, এখানে একটা ধারক রাখছে, এখানে একটা ধারক রাখছে, এরকম 3টা ধারক রাখছে। তো সমান্তরালে তুল্যরোধ কী হয়? সবাইকে সরাসরি যোগ করে দিতে হয়। তাহলে C1 C2 C3। C1 হচ্ছে কত? 2 + 3 + 4। সবগুলা যেহেতু মাইক্রোফ্যারাডে আছে, সুতরাং আনসার আসবে মাইক্রোতে 4 3 7 2 9 মাইক্রোফ্যারাড। এতটুকু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বা সমান্তরালে ধারকত্ব। আর এটা হচ্ছে কত? 12/13 না? তাহলে এটা 0 পয়েন্ট সামথিং আসবে আনসার। আর এটা আসলো 9। তাহলে বড় কোনটা? দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে তুমি বলবা দ্বিতীয় ক্ষেত্রের তুল্য ধারকত্ব অবশ্যই বেশি হবে। স্নিগ্ধা ভাইয়া একটু বড় বড় করে লিখেন, কিছু বুঝি না। হাই হাই, কই কি লিখে ফেলাইছি, এখন বলতে সব বড় করে লিখবো? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো আমি বলে দিচ্ছি, তুমি হচ্ছে লিখে ফেলো। প্রথমে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে প্রথমে শ্রেণীতে সংযুক্ত করা হলো এবং পরবর্তীতে সমান্তরালে যুক্ত করা হলো। উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের তুলনা করতে বলছে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সূত্র জানি আমরা, এটা উল্টায় যোগ করতে হয়। তো 1/C1 1/C2 1/C3। C1 এর মান 2, C2 হচ্ছে 3, C3 এর মান হচ্ছে 4। একক মাইক্রোফ্যারাডে দেওয়া আছে, সেটাকে আমরা চেঞ্জ করি নাই, আনসারও মাইক্রোফ্যারাডেই আসছে। তারপরে এখানে লসাগু নিলাম 2 3 4 এর মধ্যে 12, লসাগু নিয়ে ক্যালকুলেশন করলে 13/12 আসে। ইনভার্স 1 মানে উল্টায় দেওয়া, অর্থাৎ 12কে উপরে নিয়ে যাবো, 13কে নিচে নিয়ে আসবো। এটা হচ্ছে আনসার, 0 পয়েন্ট সামথিং আসবে ফাইনাল আনসার। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে ছিল সমান্তরালের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সূত্র হচ্ছে সবাইকে ধরে যোগ করে দিতে হবে। তাহলে C1 C2 C3 যোগ করে দিলে তুমি পাবা হচ্ছে 9 মাইক্রোফ্যারাড। তো এই দুইটার মধ্যে কোনটা বড়? অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে বা সমান্তরালের ক্ষেত্রে বড় হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে ঘটনা। ক্লিয়ার কিনা বলো? যেমন ভাইয়া বুঝছি। শৌকত আলী, ভালো দেখবে। নো পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল অ্যাটাক করা যাবে না, বুঝছো? বাংলাগুলা বুঝতে কষ্ট হয়, ম্যাথ বুঝি। ও আচ্ছা আচ্ছা, এটা তো জাতীয় সমস্যা, বুঝতে পারছি আমি। স্নিগ্ধাও না, তোমার কথা আমি বুঝতে পেরেছি। আমার হাতের লেখা যে অতিরিক্ত সুন্দর, এই জন্য তোমার বুঝতে সমস্যা হচ্ছে। আমি জানি আমার হাতের লেখা খারাপ, এই জন্য আমি মুখে বলে দিচ্ছি তোমাকে বাংলা লেখাগুলো, বুঝছো? হাতের লেখা হচ্ছে মেয়েদের সুন্দর হয়, ছেলেদের হাতের লেখা খুবই খারাপ হয়। একটা কথা মনে রাখবা, যার হাতের লেখা যত খারাপ সে তত মেধাবী। আমাদের একজন স্যার ছিলেন, বুঝছো? স্যারের হাতের লেখা খুবই, মানে আমার মতোই ছিল আর কি, খারাপ আর কি, বোঝা যাইত না। স্যার এটা বলতেন যে আমি তো অনেক জ্ঞানী, এই কারণে আমার হাতের লেখা খারাপ। যেমন বলছো, জি ভাইয়া ক্লিয়ার। প্লিজ মাইন্ড করবেন না, জাস্ট একটু মজা করছি। হ্যাঁ বুঝছি, মাইন্ড করি নাই, সমস্যা নাই, ফান হিসাবে নিছি। রফিউজ্জামান বলছে ভাইয়া আবার কবে ক্লাস নেবেন? উপস্থিতি আপনাদের যা অবস্থা, 3জন ক্লাস করছে মনে হয় আজকে, আর ক্লাস নিয়ে কি হবে বলেন? আর ক্লাস নেওয়ার তো ইচ্ছা নাই তেমন। একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক করবেন। 4 12, একটা হোমওয়ার্ক দেই। ভালো কথা, লাইভ শেষ হওয়ার আগে এটা হচ্ছে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরে হচ্ছে খুঁজে পাবেন না, বুঝছেন? এই পেজে ডেইলি হচ্ছে অনেক পোস্ট হয়, পরে হচ্ছে আপনি লাইভ খুঁজে পাবেন না। আর আরেকটা সমস্যা হইলো, লাইভে কোনো রকম স্ট্রাইক আসলে সেটা মানে পেজ থেকে হচ্ছে হাইড করে দেওয়া হয়, বুঝছেন?
সো শেয়ার করে রেখে দেন, তাহলে হচ্ছে আপনি পরবর্তী সময় দেখতে পাবেন। প্রশ্ন কী ছিল? প্রশ্ন হচ্ছে 4 এবং 12 মাইক্রোফ্যারাডের 4 মাইক্রোফ্যারাড, ভালো বলছে, আমি সুন্দর করে লিখি, যেহেতু লেখা বুঝে না, দেখি কতটুকু সুন্দর করা যায়। তোমার হাতের লেখা সুন্দর করে একটা কোর্স করতে হবে, বুঝছো? 4 মাইক্রোফ্যারাড এবং 12 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে প্রথমে শ্রেণীতে সংযুক্ত করে 300 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। বর্তনীতে সঞ্চিত চার্জ এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। এরা হচ্ছে প্রশ্ন। লিখো। প্রশ্নটা উঠাও। এটা পারবা কিনা বলো, বলো তো এটা পারবা কিনা? পারবা নাকি করে দিতে হবে? বোঝা যাচ্ছে? প্রশ্ন বোঝা যাচ্ছে? 4 মাইক্রোফ্যারাড এবং 12 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে প্রথমে শ্রেণীতে সংযুক্ত করে তারপরে 300 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। বর্তনীতে সঞ্চিত চার্জ এবং সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। এবার তো সুন্দর করে লিখছেন, থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি হচ্ছে পাবলিকলি অপমান করে দিছো যেভাবে হাতের লেখা নিয়ে, এই জন্য একটু সুন্দর করে লিখলাম। সুন্দর করে লিখতে অনেক টাইম লাগে, বুঝছো? এটা হলো সমস্যা। লিখছি ভাইয়া, ওকে। বলো এটা পারবা কিনা বলো, পারবা নাকি করে দিতে হবে সেটা বলো। বলো এটা পারবা নাকি করে দিব? বলো তো কি মনে হয়, পারবা নাকি করে দিব আমি? আর অপমান করে না বুঝলে কি করব, বোঝার জন্যই তো লাইভ ক্লাস না। আরে আমি মজা করছি, লাপান সব কিছুতে সিরিয়াস হয়ে যায়। এখানে শুধু কিউ এর মান বের করা লাগবে, দ্বিতীয়ত ইউ এর মান বের করা লাগবে। হ্যাঁ এই তো বুঝছো রফিউজ্জামান, এখানে কিউ এর মান বের করতে হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ইউ এর মান বের করতে হবে। দেখো আমি স্টেপগুলো বলে দিই। প্রথমে হচ্ছে তুমি হচ্ছে তুল্য ধারকত্ব বের করবা, তারপরে হচ্ছে এই যে কি বলে সি ইকুয়াল টু কিউ বাই বি সূত্র আছে না, কিউ বাই বি। এখান থেকে তুমি লিখবা কিউ ইকুয়াল টু হচ্ছে সি বি, যেখানে সিটা হচ্ছে তোমার সেই তুল্য ধারকত্ব, বিটা হচ্ছে ভোল্টেজ 300 ভোল্ট। আর 3 নাম্বার অংশে তোমার যে কাজ, ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ সি বি স্কোয়ার। সিএসটা হচ্ছে তোমার তুল্য ধারকত্ব যেটা পাবা সেটা, বি হচ্ছে 300, সেটাকে স্কোয়ার করলে যা পাবা তত জুল হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো একদিনে দেখা হবে। আসসালামু আলাইকুম।